আরশকে 4টার দিকে চেক আউট করে বাসায় নিয়ে এসেছে মাহাদি। ডাক্তাররা একদিন রাখার কথা বললেও আরশ জিদ করে চলে এসেছে। তার নাকি শ্বাস বন্ধ হয়ে আসছে। ডাক্তারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এই বলে যে সুস্থ স্বাভাবিক তার মতো এক ব্যক্তিকে অসুস্থ বলে শুয়ে রাখছে সব টাকা নেওয়ার ধান্দা। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে মাহাদি বহু কষ্টে হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে নিয়ে এসেছে আরশকে। হাতে তখনও স্যালাইন লাগানো ছিল। লিপি বেগম আগে থেকেই জানেন অতিরিক্ত টেনসড হলে আরশের এমন শ্বাসকষ্ট বেড়ে যায়, তাই কোনো রকম ওভার রিয়্যাক্ট করেননি। কিন্তু হেলাল সাহেব করেছেন। বলেছেন পণ্ডিতি করে তাকে কে বলেছিল আগে ওখানে যাওয়ার জন্য। লাস্ট ফ্রান্সে থাকতে এমন অবস্থা হয়েছিল আরশের। ভার্সিটির এক ছেলের সাথে ঝগড়া লেগে গিয়েছিল বলে। ঝগড়া থেকে হাতাহাতিতে পৌঁছায়, তারপর একদম কেটে ফেলা মেরে ফেলার পর্যায়ে। ছেলেটা কি যেন বলেছিল, এর জন্য রেগে বোম হয়ে নাক মুখ ফাটিয়েছিল ওই ছেলের। অতিরিক্ত টানাহেঁচড়া করায় হাঁপিয়ে ওঠে, ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয় ইমিডিয়েটলি। 2 দিন হসপিটালে থাকার পর যখন বাসায় এসেছিল ততক্ষণে ছেলেটার পরিবার পুলিশ কেস করে ফেলেছে। অনেক কষ্টে তা নিজেদের উপর থেকে সরিয়েছেন হেলাল সাহেব আর জাইন মিলে। বাড়িতে ফেরার পর থেকে নীরব হয়ে আছে সে, সাথে আঠার মতো লেগে আছে মাহাদি। হাতে স্যালাইন এখনও লাগানো। আনিকার প্যাপু কান্না দেখে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে ওই মুখ পানে চেয়েছিল আরশ। মুখ দিয়ে বের হয়ে এসেছিল, আপনার মাথায় সমস্যা নাকি? এরপর আর দেখেনি ওই মেয়েকে। মাহাদি হেল্পিং হ্যান্ড হয়ে তার স্যালাইন 2 হাতে চেপে ধরে হাঁটছে আরশের পেছন পেছন। জাইনকে এসে যখন সালিমা বেগম লুঙ্গি পরালেন তখন আরশের দিকে চেয়ে ভ্রু নাচালেন। হেসে হেসে শুধালেন, কি গো নাচ জামাই, তুমিও কি পরবা নাকি? আরশ শুধু সামান্য হাসল, কথা বলল না। জাইনকে বগল দাবা করে নিয়ে চলে যেতেই আরশ এসে বসেছে বারান্দায়, আর তখন থেকে তার দৃষ্টি নিবদ্ধ দূরে। সৈয়দ বাড়ির 2 তলার বারান্দায় বসলে নাসির মঞ্জিলের সামনেরটা স্পষ্ট দেখা যায়। সবাই ওখানে জমা হয়ে যে জাইনকে হলুদ মাখাচ্ছে তা নিশ্চুপ বসে দেখল। মাহাদি নিজেও ড্যাব ড্যাব করে রীতিনীতিগুলো দেখছে। এই প্রথম বাংলাদেশে এসেছে যখন কোনো বিয়ে সম্পাদন হচ্ছে এখানে। বয়স্ক মহিলাদের গীত গাওয়া শুনে মাথা দোলালো মাহাদি। নিজেও মিনমিন করে গাইল। আরশকে রোবটের মতো বসে থাকতে দেখে নিজেও তার পাশে বসল। আর চোখে দেখল কঠিন করে রাখা উজ্জ্বল শ্যামলা মুখখানা। মুখ দেখলে যেমন কঠোরতা প্রকাশ পাচ্ছে, তেমন চোখ দুটোতে নমনীয়তা প্রকাশ পাচ্ছে। আরশের চোখে এত নমনীয়তার কারণ মাহাদি বুঝতে পারল। চোখ অনুসরণ করে সামনে তাকাতেই চোখে পড়ল নুসরাতকে। হাত তুলে হেলে দুলে নাচছে সবার সাথে, ঠোঁট দুটো নড়ছে সমান তালে। ইরহামের এক হাত চেপে ধরে রাখা, হাসতে হাসতে একবার ইরহামের গায়ে ঢলে পড়ছে তো একবার আহানের। দুজনেই আবার তাকে বিরক্ত ভঙ্গিমায় ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে। আবার 3টা কানাঘুষা করছে আর হাহা করে হাসি দিচ্ছে। নুসরাতের পরনে ধুতি ফ্রক কুর্তি, গলায় ওড়না ঝুলানো, পায়ে সচরাচরের মতো স্লিপার, চুল দুটো পনিটেল করে বাঁধা। মেকআপ বলতে কিছু নেই মুখে। মুখে হয়তো তৈল দিয়ে দিয়েছে। অস্তিমিত পশ্চিম সূর্যের আলোয় গাল দুটো চকমক করছে। আরশ দূর থেকে বসে বসে খেয়াল করল নুসরাতকে খুঁটিয়ে খুঁটিয়ে। এর মধ্যেই জাইন উঠে দাঁড়ালো, হেঁটে যেতে নেবে পূর্বক্ষণেই লুঙ্গি খুলে পড়ে গেল। মাহাদি হু হু করে হেসে ফেলল এটা দেখে। বিদেশিকে দেশের ঐতিহ্য রক্ষা করার জন্য লুঙ্গি পরানো হয়েছে, আর বিদেশিরই কিনা লুঙ্গি কোমর থেকে খসে পড়ল। জাইনের মুখটা থমথমে। আরশ চোখ ঘোরালো নুসরাত, ইরহাম, আহানের দিকে। 3টা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম চোখ নিচের দিকে নামাচ্ছে না।
এটা দেখি এতক্ষণের চেপে রাখা হাসি আরশ নিজেও ফোঁস করে ছেড়ে দিল। পরপর আবার ঠোঁট চেপে হাসি সংবরণ করে নিল দন্তপাটির আড়ালে। মাহাদি নাক কুঞ্চিত করে চেয়ে বলল, সামান্য হাসলে তোর জাত যাবে না? আরশ চোখ রাঙিয়ে মাহাদিকে দেখল, যার মানে বোঝাচ্ছে চুপ, একদম চুপ। মাহাদি কি চুপ হওয়ার পাত্র? সে আরশকে ভেঙিয়ে ভেঙিয়ে বলল, সম্মান দে, 2 দিনের বড় তোর। আরশ দম্ভ নিয়ে ঘাড় বাঁকালো, ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তো কি হয়েছে? 48 ঘন্টা আগে পৃথিবীতে এসে কোন দেশ জয় করেছিস তুই? কোনো দেশ জয় না করলেও তোর আগে দুনিয়াতে এসেছি। গুনে গুনে 48 ঘন্টা 2808 মিনিট, 1,72,800 সেকেন্ড আগে দুনিয়ায় পদার্পণ করেছি আমি। এটাই আমার দম্ভ। হুম। আরশ নির্বিকার চিত্তে বলে উঠল, তো কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই। পেন্সিল দিয়ে লিখে রাখ, আমি বড়। আরশ সামনের দিকে ফিরে তাকালো, মুখটা গম্ভীর রেখে বলে উঠল, ইরেজার দিয়ে মিটিয়ে ফেলেছি তা। মাহাদি কটমট করে তাকালো, রাগে নাকের পাটা ফুলিয়ে ধারালো চোয়ালে হাত বোলাতে বোলাতে আওড়ালো, খাটাস। সামনে স্থির দৃষ্টি রেখে আরশ ধমকে উঠল, পুরো পুরুষালী ঠোঁট দুটো নাড়িয়ে বলে উঠল, শাট আপ। সালিমা বেগম ফিক করে হেসে ফেললেন। সুর টেনে সামান্য হাসি তামাশা করতে বলে উঠলেন, নাজ্জামায়ের লুঙ্গির গিট্টু ঢিলা, নাতনির কপাল খোলা। কথা শেষে হেসে ফেললেন। জাইন ঝুঁকে লুঙ্গি চেপে ধরে সালিমা বেগমের পানে নেত্রনিবিষ্ট করল, বলে উঠল, দেখেছেন, আমি লুঙ্গি পরতে চাইছিলাম না, এই জন্যই। আজ আপনার কথা শুনে যদি শুধু লুঙ্গি পরতাম, আমার মান সম্মান যেত কোথায়? সালিমা বেগম হেসে ফেললেন। জাইনের সাথে দুষ্টুমি করে বললেন, মান সম্মানের কোনো কিছুই হতো না, দেখলে তো আমরাই দেখতাম। চোখ টিপে বললেন, আমরাই তো। জাইন ঠোঁটের কাছে আসা হাসি গিলে নিল। এতক্ষণে তার কাছে আসা সালিমা বেগমের দিকে সামান্য ঝুঁকে এসে কানে কানে জিজ্ঞেস করল, এই জন্যই বুঝি লুঙ্গি পরিয়েছিলেন? সালিমা বেগম হেসে ফেললেন, সহমত পোষণ করে বললেন, হ্যাঁ, ভাবলাম নাজ্জামাইয়ের লুঙ্গি খুলে পড়ে যাবে আর আমরা সব দেখে নেব। তুমি তো আর এই বুড়ির সুখ দেখতে পারলে না, তাই তো লুঙ্গির নিচে প্যান্ট পরে এসেছো, তাই আর দেখা হলো না। সালিমা বেগম শেষের কথা দুঃখী সুরে বললেন, চোখ দুটোতে তখনও হাসি খেলা করেছে। জাইন সালিমা বেগমের দিকে চেয়ে কানে কানে বলল, একান্তে আসবেন আমার সাথে দেখা করতে। সালিমা বেগম হৈ হৈ করে উঠলেন, গলার আওয়াজ উঁচু করে বললেন, আরে, নাজ্জামাই কয় কি, ওর সাথে নাকি একান্তে দেখা করতে যাব? না বাবা না, ওসব হবে না। জাইন সালিমা বেগমের সাথে আরও কিছুক্ষণ কথা বলল, তারপর এক হাতে লুঙ্গি পেটের কাছে চেপে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। নুসরাত ইরহামের মাথায় ঠাস করে থাপ্পড় বসিয়ে ধমকে উঠল, শালার শালা, একটু তো চোখ নামিয়ে নিচের দিকে দেখবি কি হচ্ছে না হচ্ছে। ইরহামও সমান তালে নুসরাতের মাথায় একটা বসালো, কটমটিয়ে উঠে শুধালো, তুই দেখলি না কেন? দুজনে দুজনের দিকে খ্যাপা ষাঁড়ের মতো কিয়ৎকাল চেয়ে রইল। তারপর একসাথে পাশে দাঁড়ানো আহানের মাথায় থাপ্পড় মেরে বলল, দেখবি না তুই? বেচারা আহান বোকা বনে চেয়ে রইল তাদের দিকে। নিষ্পাপ মুখ বানিয়ে গোল গোল করে ভাই বোনের দিকে চেয়ে মিনমিনিয়ে শুধালো, আমি কি করেছি? আরশের অবস্থা আগের মতোই রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় জাইন এসে উপস্থিত হলো তার সামনে। আরশ ভ্রু উচালো, জাইনও উচালো। দুজনে দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকল। মাহাদি চুপচাপ দেখছে দুইজনের কাণ্ড কাউচে বসে। জাইন গুরুগম্ভীর কণ্ঠে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, না হলে তোর জন্য আমার বিয়ে আটকে যাবে। আরশ থমকানো দৃষ্টিতে ভাইয়ের পানে চেয়ে রইল।
ঠোঁট উঁচিয়ে ঈষৎ তাচ্ছিল্য করে বলল, নিজের ভাইয়ের কথা চিন্তা করছো না? বাবা, এত অসুস্থ একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাকে বলছো সুস্থ হয়ে যেতে? তুমি বিয়ে করবে? দ্যাটস নট ফেয়ার ব্রো। বুকে এসে লাগলো কথাটা। জাইন এগিয়ে এসে আরশের ঘাড় চেপে ধরল, কপাল কুঞ্চন করে শুধালো, নাটক শেষ? আরশ মাথা নাড়ালো। জাইন জিজ্ঞেস করল, আগামীকালকের ভেতর সুস্থ হয়ে যাবি? আরশ উত্তর না দিয়ে জাইনকে উপহাস করল, বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছো দেখছি ব্রো। 21 আগস্ট সন্ধ্যা 6:30। ক্যামেরা হাতে হেলাল সাহেবের সামনে এসে দাঁড়ালো আহান। হেলাল সাহেব জায়নামাজ রেখে পেছনে ফিরতেই প্রথমে চমকে গেলেন, পরপর আবার হেসে ফেললেন আহানকে দেখে। নতুন পাঞ্জাবি গায়ে চড়িয়েছে, গোসল সেরেছে মাগরিবের আজানের সময়, চুলগুলো এখনও ভেজা। মাথা থেকে টুপি নামিয়ে আহানকে শুধালেন, কি চাই? আহান কোনো দোনামোনা ছাড়াই বলল, আজ আপনার অনুভূতি কি তা বলুন, এবং কি কি মনে উপলব্ধি হচ্ছে সব শেয়ার করুন। ভবিষ্যৎ আপনার কোন কথা থাকলে সেটাও বলুন। যখন বিয়ের অনেক বছর কেটে যাবে তখন আমরা এই ভিডিওটা চালু করব আর পুরনো স্মৃতিগুলো আবারও স্মৃতিচারণ করব। তখন আপনার বয়সও অনেক হয়ে যাবে আর আমাদেরও। কোনো এক বিকেলে এই ভিডিওটা লনে বসে দেখতে দেখতে সবাই হাসবো সামান্য। হেলাল সাহেব শ্বাস ফেললেন, বললেন, শুরু কর। আহান ভিডিও শুরু করতেই হেলাল সাহেব গলা খাকারি দিলেন, বলে উঠলেন, আজকের দিনটা সুন্দর। এতদিনের গরমের প্রভাব কিছুটা মিয়ে পড়েছে আজকের ঝিরিঝিরি বৃষ্টিতে। হৃদয়ে চলাচল করা সকল চিন্তা আজ ধূলিসাৎ হয়ে গিয়েছে কোনো একটা কারণে। কারণটা কি হতে পারে? আমি সারাদিনভর ভাবলাম, উত্তর মিলল না। মাত্র নামাজ শেষে যখন সালাম ফিরালাম তখন আমারই আখিদয়ে ভেসে উঠল নাসিরের বড়মের হাসি হাসি মুখটা। কি স্নিগ্ধ সেই মুখটা! আজ হয়তো তার পা এই বাড়ির মেঝে স্পর্শ করবে বলে প্রকৃতি আজ এত শান্ত নির্মল। ঘরের মেয়ে ঘরে ফিরে আসছে বলেই হয়তো আজকে মনে কোনো অশান্তি হচ্ছে না। হেলাল সাহেব সামান্য হেঁটে গিয়ে বাহিরের মৃদু আলোয় বারান্দায় বসলেন। থামলেন 10 সেকেন্ডের মতো, ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠলেন, কয়েক বছর পর একদিন হয়তো আমি বসবো, তখন হয়তো ভিডিওটা চলবে ল্যাপটপে। আশা রাখছি ততদিনের ভেতর দাদা হয়ে যাব। তখন ছোট ছোট পা দুটো হাঁটবে, গল্প করবে, তাদের হাসিতে কলরবে রমরমে হবে। কোলে থাকবে 4-5 বছরের জাইনের ছেলে বা মেয়ে। তখন হয়তো আমার চোখের পাওয়ার আরও কমে যাবে। এই চশমাটা ছাড়িয়ে নিয়ে আরও বেশি পাওয়ারই চশমা ব্যবহার করব। নাতনি বা নাতিকে কোলে নিয়ে দেখব এই দিনের ভিডিওটা। দেখতে দেখতে হয়তো সামান্য হাসি ফুটবে ঠোঁটের কোণে। আল্লাহ যেন ততদিন বাঁচিয়ে রাখে আমায়। আজকের দিনটা কেমন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, শুধু এইটুকু বলবো, দারুণ উপভোগ্য দিন। অনুভূতিগুলো প্রকাশ করার মতো না। হেলাল সাহেব কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। আহান হেলাল সাহেবকে থামস আপ দেখিয়ে বলল, দারুণ হয়েছে। এরপর লিপি বেগমের সামনে ক্যামেরা ধরল। লিপি বেগম নিজের মাথায় হিজাব বাঁধতে বাঁধতে বললেন, এই ভিডিওটা যখন চলছে হয়তো আমি বেঁচে নেই, আবার হয়তো ভিডিওটা আমি নিজেই দেখছি। বলতে পারছি না ভবিষ্যতের কথা। আজকের দিনটা আমার জন্য স্পেশাল, কারণ মেয়ের অনেক শখ ছিল আমার। আল্লাহ আমায় মেয়ে দেয়নি, তাই মেজর মেয়েগুলোকে আমার কাছে পাঠিয়েছেন। সাময়িক সময়ের জন্য সে এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু আজ আবার তাকে তার নিজের বাড়িতে সারা জীবনের জন্য নিয়ে আসতে যাচ্ছি। আল্লাহ যেন তাদের বিবাহের সম্পর্কে বরকত দান করেন, আমিন। ভবিষ্যৎ লিপির জন্য একটাই কথা, আমি জানি তুমি একজন গ্রেট শাশুড়ি হবে। নাসির মঞ্জিল। সময় 6:50।
নাসির সাহেব নিজেও কালো পাঞ্জাবি পরিধান করেছেন। 4 ভাই এক ধরনের আজকে পাঞ্জাবি পরবেন। ছেলেরাও বাপ চাচার সাথে মিলিয়ে কালো রঙের পাঞ্জাবি পরছে। আর মেয়েরা কী পরবে তার ধারণা এখনও কারোর নেই। কাউকে জানায়নি তাদের থিম কেমন। নাসির সাহেব চোখের চশমা ঠিক করে নিয়ে নিজের উরুর উপর পা তুলে বসলেন। ঠোঁটে হাসি নিয়ে বললেন, মনে কিছুটা দোলাচাল চলছে। এত বছর যাকে বড় করলাম, আজ সে নিজের বাড়ি চলে যাবে। হয়তো চলাচল থাকবে আগের মতোই, কিন্তু কথাটা শেষ করার আগেই নাসির সাহেবের চোখে পানি জমা হলো। টিস্যু বের করে চোখ মুছলেন তিনি। আহার নিজেও হাতের মধ্যে চোখ ঘষল। নাসির সাহেব বললেন, মনে হয় এই সেদিন জন্ম হয়েছিল তার। টুকটুক করে বড় হলো। কখন এত বড় হয়ে গেল যে আজ স্বামীর বাড়িও চলে যাবে সে। সম্পর্ক বদলাবে, সম্পর্ক বাড়বে, দায়িত্ব এসে পড়বে কাঁধের উপর। হয়তো দায়িত্বের বোঝা সামলাতে সামলাতে দিন শেষে ক্লান্ত হয়ে যাবে। আমাদের জন্য সময় থাকবে না। আল্লাহ যেন আমার মেয়েকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করেন। যে পথে পা বাড়িয়েছেন সেই পথে চলাচল করা সহজ নয়। সম্পর্ক গড়া যতটা কঠিন ততটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া সহজ। ওনার জীবনের এই বিশেষ সময়টা যেন সুন্দর, সহজ, নির্মল হয়। বাবা হিসেবে এই দোয়াই শুধু করব, আল্লাহ ওনার ভাগ্যে যেন সুখ রাখেন, কোনো দুঃখ যেন তাকে স্পর্শ করতে না পারে। আহান জানতে চাইল, ভবিষ্যৎ আপনার জন্য কোনো কথা? নাসির সাহেব হাসি মুখে বললেন, নাসির, তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে আমি তোমাকেই বলছি, তুমি একজন ভালো নানা হবে। নাজমিন বেগম ক্যাটক্যাট করছিলেন নুসরাতের সাথে। আহানকে ক্যামেরা নিয়ে এসে দাঁড়াতে দেখে চোখ রাঙিয়ে তাকালেন। জানতে চাইলেন, কি চাই? আহান আবারও বিস্তারিত বলল। নাজমিন বেগম কপালের ঘাম মুছিয়ে নিয়ে বসলেন সোফার উপর গিয়ে। কোমল কণ্ঠে বললেন, সারাটা দিন আমার কেটেছে ওই বেয়াদবের পেছনে। একদিকে আমি বাড়ি গুছিয়ে রাখছি, অন্যদিকেও ছড়িয়ে রাখছে। বাড়ি ভর্তি মানুষ, আমার দ্বারা কি সব কাজ একা সামলানো সম্ভব? আচ্ছা যাকগে, আজকের দিনটা বিশেষ, কারণ প্রায় 18 বছর পর এমন রমরমেভাবে বিয়ে হচ্ছে এই বাড়িতে। চারদিকে এই 2 দিনে যতটা বাড়িটা উৎফুল্ল হয়েছে, এই বিয়ে শেষে হয়তো ততটাই নীরব হয়ে যাবে। তখন হয়তো আমি বসে বসেই ভিডিওটা দেখব আর মুচকি মুচকি হাসব। সব সময় ইসরাতের জন্য আমার দোয়া ছিল, আর আজও দোয়া রইল। এইটুকু বলবো, ইসরাত যার হাত ধরেছে সে যেন তার হাত সব সময় এমন করেই ধরে রাখে। আর আমি এটাও বিশ্বাস করি, ইসরাত কখনো জাইনের হাত ছেড়ে দিতে চাইলে জাইন কখনো ইসরাতের হাত ছাড়বে না। যতদিন বেঁচে আছে সেই হাত মুঠোবন্দি করে রাখবে নিজের সাথে। সৈয়দ বাড়ি, 7টা 15 মিনিট, ড্রয়িং রুম। এরপর শোয়েব সাহেবের পালা আসলো। তিনি আহানের পানে চেয়ে বারবার হেসে ফেললেন। বললেন, তোকে কাঠবিড়ালির মতো দেখাচ্ছে। আহান নিজেও হেসে বলল, তাড়াতাড়ি বলো, এখনও বাড়ির অনেকেই রয়েছে। শোয়েব সাহেব চুল পেছনে ঠেলে দিলেন। কালো পাঞ্জাবি পরিহিত শরীরটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বসলেন সোফায়। গম্ভীর কণ্ঠে আওড়ালেন, কোনো এক বিষণ্ণ দুপুরে কোলে নাতনি নিয়ে বসে আছি হয়তো। প্রশ্ন জাগছে নাতনিকে, তাই না? আরে, আমার জাইনের মেয়ে। আমি চাই জাইনের একটা মেয়ে হোক সর্বপ্রথম, যে সারাদিন আমাদের জ্বালাবে, যার সকালের কান্নায় আমাদের ঘুম ভাঙবে, রাতে যার কান্নায় আমরা ঘুমাতে পারবো না, কোলে নিয়ে যাকে বিকেলে হাঁটতে যাব, যে হ্যান্ডসাম দাদা দাদা বলে মুখে ফেনা তুলে ফেলবে। 2012 সালে শ্রদ্ধেয় মেজ ভাই ওরফে মির্জাফর নাসির উদ্দিন আমাদের মেয়েকে দূরে নিয়ে গিয়েছিল। সেই মেয়েকে আজ আনতে যাচ্ছি, তাও চাচা শ্বশুর হিসেবে। একদম নিজেদের নামে লিখিয়ে নিয়ে আসব, যাতে আর নিয়ে যেতে না পারেন উনি। আরও কিছুদিন পর ওই মেয়েকেও ছিনিয়ে নিয়ে আসব।
আপনার কাছ থেকে। আপনি কিছুই করতে পারবেন না। আজ এসব কথা ভেবে ভেবে নাচতে ইচ্ছে করছে, কিন্তু নাচা যাবে না। চাচা শ্বশুর হয়ে যাচ্ছি আমি, আর কয়েক বছর পর দাদা শ্বশুরও হয়ে যাব ইনশাল্লাহ। সিনেমার ভিলেনের মতো ঠোঁট উঁচিয়ে হাসলেন শোয়েব সাহেব। সৈয়দ বাড়ি, সময় 7টা 25। ঝর্ণা বেগম কপালে ভাঁজ ফেলে ভাবলেন, তারপর বললেন, অনুভূতিটা ভিন্ন। কারণ আজ চাচি শাশুড়ি হয়ে যাব, হয়তো ভালো চাচি শাশুড়ি হব, আবার হয়তো খারাপ, বলতে পারছি না। সবাই তো আদর যত্ন করবে, আমি না হয় একটু শাসন করব। ভুলগুলো শক্ত কণ্ঠে কুটনি শাশুড়িদের মতো ধরিয়ে দেব। কখনো ভুল হলে লাঠি দিয়ে দুটো পিঠে বাড়ি দেব। অতপর বলবো, মা কিছু শিখিয়ে পাঠায়নি। তখন বড় আপা আর ছোট এসে ওকে নিজেদের কাছে আগলে নেবে। এমন করে চলবে আমাদের সংসার। ভাবতেই তো লাফাতে ইচ্ছে হচ্ছে। আমি কুটনি শাশুড়ি হব, আর ইসরাত আমার শিকার হবে। বাংলা সিনেমার মতো অনেক সময় ওর হাত চেপে ধরে আগুনের কাছে নিয়ে তাপ দেব। তখন হাতে লালচে দাগ পড়বে, জাইন রেগে মেগে আসবে। যখন জিজ্ঞেস করবে এমন ব্যবহার কেন, আমি দেয়ালে মাথা ঠুকে বলবো, বউ পেয়ে মাকে ভুলে গেলি। কত রাত না ঘুমিয়ে না খেয়ে তোকে বড় করেছি, আর আজ বউয়ের জন্য তুই আমাকে অগ্রাহ্য করলি। পরপর দেয়ালে গিয়ে ঠুসঠাস করে মাথা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলব। আইডিয়াটা ভালো না? সবাই ভালো শাশুড়ি হবে আর আমি হব খারাপ শাশুড়ি। আহান ক্যামেরা নিয়ে এবার ধরল রোহিণী বেগম আর সৈয়দ সাহেবের দিকে। দুজনেই হাসি হাসি মুখে বললেন, একটাই কথা বলবো, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি। নাসির মঞ্জিল, সময় 7টা 55। আজকের দিনটা আজব। কেমন অনুভূতি হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনারা জানলে অবাক হবেন, আমি নুসরাত নাসির আজকের দিন নিয়ে কিছুটা দ্বিধায় ভুগছি। কারণ কি? উত্তর নেই আমার কাছে। সবাই বলছে তারা অনেক বছর পর এই ভিডিও দেখবে, তখন নাকি অনুভূতিগুলো নতুন হবে। আমার কাছেও সব মনে হয় না। আর যদিও আমি এই ভিডিও দেখি, তাহলে নুসরাত নাসির তোমাকেই বলছি, কি ঠেকা মাথায় এসে পড়েছে। এই ভিডিওটা তুমি দেখছো, যাও নিজের কাজে যাও। নিজের সময় এসব ফালতু জিনিসে ওয়েস্ট করো না। আমি জানি তুমি এখনও যেমন হাসি খুশি আছো, সামনেও হাসি খুশি থাকবে। তুমি নিশ্চয়ই এই নুসরাত নাসিরের উপর বিরক্ত হচ্ছ, ঠিক? কারণ এখন তো তুমি সৈয়দ চয়েসের সিইও। যতদিনে এই ভিডিওটা তুমি দেখবে, হয়তো ততদিনে তুমি সৈয়দ চয়েসের সিইও হিসেবে জয়েন করে ফেলেছ অফিসিয়ালি। তাহলে বসে এখনও কেন এই ভিডিও দেখছো? আমি জানি তুমি আগের থেকেও দ্বিগুণ সুন্দর হয়েছ। তোমার কাপড় চুজ করার চয়েস এখনও আগের মতো ক্লাসি আছে, তাই না? আমি জানি এখনও আছে। কারণ পৃথিবী চেঞ্জ হতে পারে, কিন্তু নুসরাত নাসির না। আজব, এখনও বসে বসে এটা দেখছো? যাও, তোমার ডিলগুলো সামলাও। তোমার ক্লায়েন্ট এসে বসে আছে, নুসরাত নাসির, তাদের সময় দাও। প্লিজ গো। এভাবে নিজের বিজনেস জলে যেতে দিও না। আমি জানি তুমি উঠে দাঁড়িয়েছ আর এখন হাঁটার প্ল্যান করছো। তাহলে অপেক্ষা করছো কিসের? প্লিজ রান নুসরাত নাসির, রান। আই নো ইউ আর এ হেলদি অ্যান্ড ওয়েলদি। কত টাকার মালিক এখন তুমি? মিলিয়ন, বিলিয়ন নাকি ট্রিলিয়ন? কোন ক্লাবে নিজের নাম লিখিয়েছ? লিখিয়ে থাকলে কোন ক্লাবে? আমি জানি তুমি এখন ট্রিলিয়ন ক্লাবে নাম লেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছ। এই বোরিং নুসরাতের কথা এখনও দাঁড়িয়ে শুনছো? যাচ্ছ না কেন? প্লিজ যাও, তোমার ক্লায়েন্ট চলে যাচ্ছে। আহান হেসে ফেলল। নুসরাত নিজের কথা শেষে নিজেও হেসে ফেলল। এবার ইরহামের পালা আসলো। সে ক্যামেরার দিকে চেয়ে রইল অদ্ভুত ভঙ্গিমায়।
নিজের মুখে লাগানো ব্ল্যাক ফেস মাস্ক নিয়েই নুসরাতের পাশাপাশি বসল। ক্যামেরার দিকে আঙুল তাক করে বলল, হেই ইউ, সৈয়দ ইরহাম শোয়েব, তুমি কি এই ভিডিওটা দেখছো? তোমাকে এখন দেখতে কেমন লাগছে? পেট উঁচু, চোখে চশমা, চামড়া খসখসে। হবেই তো। ঠিকমতো স্কিন কেয়ার করনি, আমি শিওর। দেখেছো আমাকে কতটা হ্যান্ডসাম লাগছে? কতটা হ্যান্ডসাম আমি? যখন আমি তোমাকে ল্যাপটপের সামনে বসে দেখব, তখন যেন তুমি আরও বেশি হ্যান্ডসাম হয়ে যাও। আর আরেকটা কথা, পেট উঁচু যেন না থাকে। আহান ক্যামেরা হস্তান্তর করল ইরহামের কাছে। নিজে ভাবসাব নিয়ে বসে দাঁত মিলিয়ে একটা হাসি দিল। সাথে নুসরাতকেও যোগ করল। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, জানি তুমি সায়েন্টিস্ট হতে পারোনি, তাই বলে কি নুসরাত নাসিরের ব্যাগ ধরে হাঁটছ? দয়া করে এটা করো না। যদি করেও থাকো তাহলেও কোনো সমস্যা নেই। পরপর দুজনে গলা মিলিয়ে একসাথে বলে উঠল, নুসরাত নাসির, যাও, নিজের কাজে যাও। আর আহান নাওফিল, তুমি এখনও বসে কেন? তোমার বস চলে যাচ্ছে। নিজের চাকরি বাঁচাতে চাইলে বসের ব্যাগ নিজের হাতে নাও। সৈয়দ বাড়ি, 8টা 10 মিনিট। আমি ভবিষ্যৎ আরশ হেলালকে বলছি, তুমি এই ভিডিওটা দেখছো? তাহলে দেখছো কেন? তোমার কাজ নেই? প্লিজ গো ব্যাক ইউর ওয়ার্ক। আমি জানি তুমি আগের মতো এখনও স্বাস্থ্যসম্মত আছো। তুমি কি ওই জেদি মহিলাকে নিজের আয়ত্তে এনেছো, নাকি এখনও এমন ঘুরছো? যদি এনে থাকো, তোমার বাচ্চা কয়টা? 12টা নাকি 14টা? আই থিঙ্ক 10টা তো হবে। তোমার প্রথম বাচ্চাটা কি ছেলে নাকি মেয়ে? আমি আশা করি মেয়ে হবে। আমি ফার্স্ট বাচ্চা মেয়ে চাই। তোমার স্ত্রী কি এখন তোমার কথা শুনে, নাকি আগের মতো জিদ্দিই রয়েছে? আরশ, তুমি কি তাকে ভালোবাসো? আগেই বলে দিচ্ছি, আমি তাকে ভালো টালো বাসি না। সে শুধু আমার দায়িত্ব। তুমি কি ভালোবাসো? আহানকে চেপে ধরেছেন সুফি খাতুন। আহান সুফি খাতুনের পানে চোখ উল্টে চেয়ে জানতে চাইল, কি হয়েছে? আহানের মুখের উপর বিরক্তির চাপা ছাপ। ভদ্রমহিলা তার নানি হলেও সে মোটেও পছন্দ করে না তাকে। ইশরাত আপির নানিও তো কত ভালো, তার নানি এমন খারাপ কেন সে বুঝে পায় না। তার মাটাও তো কত ভদ্র, তাহলে এই খারাপ মহিলা তার নানি হলো কেন? সুফি খাতুনের কর্কশ কণ্ঠ কানে যেতেই চিন্তাকরণে আঘাত পড়ল আহানের। তার নানি বলছেন, কি করছিস ওই ক্যামেরা দিয়ে? আহান বিরক্তিতে চসূচক শব্দ বের করল। সামান্য লাফ মেরে উঠে বলল, ভিডিও করছি। আহান দ্রুত পায়ে পালাতে যাবে, সুফি খাতুন তার বাহু চেপে ধরলেন। ভ্রু একপেশে করে তুলে বললেন, আমার ভিডিও করলি না কেন? আহান অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি পরিবারের মানুষ? অবশ্যই আমি। যা ভিডিও কর গিয়ে। আহান ক্যামেরা নানির মুখের পানে নিবিষ্ট করল। বিরক্তির শেষ পরিশেষে দাঁড়িয়ে প্রশ্ন করল, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি সম্পর্কে কি বলবো? আমি তো স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ছেলেটার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তা নষ্ট করতে যাচ্ছে ওই কালনাগিনী। নাগিন হয়ে সে প্রবেশ করছে এই বাড়ির সদর দরজা দিয়ে। সকলের ভেতর এবার বিষ গুলে দেবে। আহান ঠুস করে ক্যামেরাটা বন্ধ করে নিল। সুফি খাতুন প্রশ্নাতীত দৃষ্টি ছুড়ে দিতেই বলল, আমার ক্যামেরায় চার্জ শেষ। ইমিডিয়েটলি চার্জ দিতে হবে, না হলে বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। সুফি খাতুন চোখ দুটো বড় বড় করে বলে উঠল, যা যা, এক্ষুনি চার্জে দে, না হলে অঘটন ঘটে যাবে। জাইন নিজের গায়ে আইভরি কালারের গোল্ডেন শ্যাম্পেনের কারুকার্য করা শেরওয়ানি জড়ালো। ড্রেসিং টেবিলের সামনে থেকে আতর হাতে তুলে নিতেই ক্যামেরা হাতে এসে দাঁড়ালো আহান আর ইরহাম। জাইন হাতে আতর দিতে দিতে ভ্রু উচালো। তখনই আহান বলে উঠল, আপনার অনুভূতিটা কি আজ?
জাইন গায়ে আঁতর ডলতে ডলতে ইশারা করলো ক্যামেরা চালু করার জন্য। গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিল। ফোঁস করে শ্বাস ফেলে অধিপত্য বিস্তারকারী রাশভারী কণ্ঠে বলে উঠল, জীবনে অনেক এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছি, অনেক ইভেন্টে জয়েন করেছি, কিন্তু আজকের ইভেন্টটা ভিন্ন। ইভেন্ট বললে ভুল হবে, আজ একটা পরীক্ষা দিতে যাচ্ছি, আর আশা রাখছি এই পরীক্ষা উত্তীর্ণ করব আমি। আজকের জন্য অনুভূতিটা কিছুটা মিশ্র হচ্ছে। কখনো ঘেমে যাচ্ছি, কখনো নার্ভাস হয়ে যাচ্ছি, আবার কখনো আজব আজব খেয়াল আসছে। আমি ভীষণ নার্ভাস। ইরহাম এবার আরেকটা কথা জানতে চাইল, ভবিষ্যৎ জাইনের জন্য কোনো কথা বলবেন বড় ভাইয়া? জাইন ক্যামেরার দিকে কোমল চোখে চেয়ে মোলায়েম সুরে বলে উঠল, আমি জানি তুমি এখনও ইসরাতকে ভালোবাসো। ইসরাত তোমার সাথে আছে নিশ্চয়ই। এতদিন ইসরাতের যত্ন আত্তি কেমন করেছো? ওকে কষ্ট দিয়েছো তুমি? যদি কষ্ট দিয়ে থাকো তাহলে জাইন হেলাল তোমাকেই বলছি, যাও আগে ক্ষমা চেয়ে নিয়ে নাও। আমি তোমার থেকেও বেশি আমার স্ত্রীকে ভালোবাসি। ও এই বাড়ির চৌকাঠ যেন কখনো রাগ নিয়ে না মারায়। চৌকাঠ মারানোর আগেই ওকে মানিয়ে নিও জাইন, না হলে তোমাকে আমি নিঃশেষ করে ফেলব। 8:30 সিলেট টিলাগড় পয়েন্ট। নুসরাত ক্যামেরা ইসরাতের অর্ধ শেষ হওয়া মুখের দিকে তাক করল। শুধালো, হেই ইসরাত নাসির, আজকের অনুভূতি কি? ইসরাত হাসি মুখে ফিরে চাইল নুসরাতের পানে। ঠোঁটে হাসির অস্তিত্ব রেখেই বলল, আমার লাইফের আজ বিশেষ একটা দিন। সব কিছু কেমন ধোঁয়াশা মনে হচ্ছে। আমি সব সময় চাইতাম আমার বিয়েটা মসজিদে হোক, কিন্তু তা সম্ভব হচ্ছে না। তাই একটু মন খারাপ। সকাল সকাল উঠে কত পরীক্ষার প্রিপারেশন নিয়েছি। আজকের প্রিপারেশনটা ভিন্ন। ক্যান ইউ রিয়েলি ইমাজিন, আজ তোমার বিয়ে? ও মাই গড! আমার অনুভূতিটা আমার কাছে কেমন ঠেকছে আমি জানি না, বাট আই অ্যাম সো হ্যাপি। অ্যাট লাস্ট আমি আমার দাদুর বাড়িতে ফিরছি, যেখানে আমি নিজের বাড়ির থেকেও বেশি কমফোর্টনেস ফিল করি। নুসরাত আবার বলল, ভবিষ্যৎ ইসরাতের জন্য কি বলবি তুই? ইসরাত চোখ টিপ দিয়ে ভ্রু নাচালো সামান্য। কপালের মধ্যিখানে তীক্ষ্ণ ভাঁজ ফেলে বলল, ইসরাত নাসির, তোমার এখন কয়টা বাচ্চা? 2টো নাকি 3টে? অ্যাটলিস্ট তো 5টা বাচ্চা হবে। কেমন চলছে তোমার সাংসারিক জীবন? আই থিঙ্ক তোমার সাংসারিক জীবন খুব ভালো চলছে। জাইন কি তোমায় এখনও আগের মতোই ভালোবাসে, নাকি তার তুলনায় বেশি? যদি কম ভালোবাসে তাহলে ওর ঘাটটা মাথা হতে আলাদা করে দাও, কারণ কম ভালোবাসে এমন স্বামীর প্রয়োজন তোমার নেই। আমি জানি ইসরাত নাসির, জাইন তোমাকে ভালোবাসে আগের মতোই। মজা করে শুধু বললাম। আরও 17 বছর পর যখন তোমাকে দেখব, তখন যেন এমন হাসি তোমার ঠোঁটে থাকে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, পরিবার নিয়ে সুখে থাকো, 2 বাচ্চার মা হয়ে যাও। বাই বাই, উম্মা। ঘড়ির কাঁটায় টিকটিক করে 9টায় পৌঁছেছে। নুসরাত 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে বিড়বিড় করে দোয়া করছে, ইয়া আল্লাহ, বৃষ্টি যেন না হয়, না হলে লণ্ডভণ্ড হয়ে যাবে। নুসরাতের দোয়া হয়তো কবুল হয়ে গেল। মেঘের গর্জন কিছুক্ষণ চলার পর তা থেমে গেল। গগনে আজ মেঘ জমেছে। মেঘের ঘনঘটা আসমানটুকু কালো হয়ে আছে। যেদিক দিয়ে চোখ যায় সেদিক দিয়ে শুধু মেঘের আনাগোনা। সেখান থেকে চোখ সরিয়ে নিতেই একজন আর্টিস্ট এসে নুসরাতকে জানালো, ব্রাইডের মেকআপ ডান। নুসরাত সামান্য হাসল, হেসে বলল, প্লিজ ব্রাইডকে গাড়িতে বসিয়ে দিন, আমরা ওনার ফুল লুক একসাথে দেখব। ইসরাতকে গাড়িতে নিয়ে বসিয়ে দেওয়া হলো নুসরাতের অনুরোধে। নুসরাতের গায়েও কালো রঙের গাউন। মেয়েরা প্যাস্টেল মিন্ট গ্রিন কালারের শাড়ি পরলেও নুসরাতকে পরানো সম্ভব হয়নি।
পারলে সে কালো কালারের স্যুটকোট পরে ফেলে, তাই তার জিদের কাছে হেরে কালো রঙের কাপড় তাকে পরতে দেওয়া হয়েছে। বিশেষ কোনো কাজ নেই তার কাপড়ে। হাতে গাউনের নিচের দিকে আর গলার কাছে কাজ, তাও খুবই সামান্য ডায়মন্ড পাথরের কারচুপির কাজ। পায়ে স্লিপার পরা। 4 ঘন্টা পূর্বে ইস্টার যেমন রেখে এসেছিল এখনো পর্যন্ত সে সেই রকমই আছে। এখান থেকে তারা সোজা যাবে নিজেদের ডেস্টিনেশনে। কনভেনশন হলের বাহিরে সাজানো হয়েছে। প্রথমে সেখানে আঁকতে হবে, তারপর ভেতরে ফটো সেশন হবে। গাড়ি ড্রাইভিং করতে করতে নুসরাত আজ উকি দিল না ইসরাতকে দেখার জন্য। চুপচাপ সামনে দৃষ্টি নিবিষ্ট করে গাড়ি চালালো। সময় অতিবাহিত হলো। 8 ঘন্টা পর তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছে গেল। নুসরাত প্রথমে গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিল। ইসরাতের দিকে তাকালো না, সোজা হয়ে দাঁড়িয়ে রইল। ইসরাত গাড়ি থেকে বের হতেই তার ভারী লেহেঙ্গার পেছন চেপে ধরে হাঁটা ধরল নুসরাত। ইসরাত সামনে হেঁটে গেল, পেছন পেছন সে। রেস্টরুমে যেতেই ইসরাতের উদ্দেশ্যে বলল, সবাই প্রায় চলে এসেছে, আমিও আসছি। নুসরাত দৌড় দিল দ্রুত। নিজেকে পরিপাটি করল সামান্য। নাকের রিংটা খুলে ফেলল কেন জানি। গলা খালি রাখল। গালে ব্লাশন, ঠোঁটে সামান্য নুট কালার লিপস্টিক ইউজ করল। চোখে মাস্কারা। সামনে 2 গাছি চুল এনে পনিটেল করে নিল। নিজের দিকে তাকিয়ে প্রশংসা করল, ইউ আর পারফেক্ট নুসরাত নাসির। জাইন এখনও পৌঁছায়নি কনভেনশন হলে। শোয়েব সাহেব, রুহিণী পাত্রপক্ষ আর সৈয়দ সাহেব, ঝর্ণা পাত্রীপক্ষ। এদিকে মেয়েদের পক্ষে মম, ইরহাম, আহান। নুসরাতের মামাবাড়িরও কিছু কাজিন এসেছে বিয়েতে। ওরা গেটে কত টাকা নেবে তার প্ল্যান করছে। ঝর্ণা বেগম, নাজমিন বেগম, নুসরাত, নাসির সাহেব, মম, সুরভি দাঁড়ালো পেছন ঘুরে। একজন সার্ভেন্ট এসে বলে গিয়েছে ব্রাইড আসছে। ইসরাত রেস্টরুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। উল্টো মুখ করে দাঁড়িয়ে থাকা পরিবারের সবাইকে গলা খাকারি দিয়ে নিজের জানান দিল। সবাই ফিরে তাকাতেই ইসরাত হাসল। নুসরাত বিস্ময়ে 2 হাতে নিজের মুখ চেপে ধরে ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, ইসরাত, ইউ লুক অ্যাবসলিউটলি স্ট্যানিং। নাসির সাহেব 2 হাত মেলে দিতেই ইসরাত এসে জড়িয়ে ধরল তাকে। তারপর নাজমিন বেগম তাকে জড়িয়ে ধরলেন নিজের সাথে। নুসরাত ড্যাব ড্যাব করে চেয়ে আছে ইসরাতের দিকে। ইসরাত নিজে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। কানে আসলো, গ্রুম আসছে, গ্রুম আসছে। নুসরাত ইসরাতকে ছাড়িয়ে নিয়ে দৌড়ালো গেটের দিকে। পেছন পেছন আসলো মম, সুরভি। গেটের কাছে এসেই দাঁড়াতে পরপর 20টা গাড়ি এসে থেমেছে পার্কিং লটের সামনে। সবার গাড়ি থেকে বরযাত্রী নেমে দাঁড়াতেই হইহুল্লোড় পড়ে গেল সব দিকে। ক্যামেরাম্যানরা ভিডিও করছে সবাই। জাইন এসে গেটের সামনে দাঁড়াতেই নুসরাত কপালে ভাঁজ ফেলল। জাইনও ভাঁজ ফেলল, শুধালো, কি চাই? নুসরাত নিরুদ্বেগ কণ্ঠে বলল, গেট ধরার টাকা। জাইন ভ্রুচিয়ে জানতে চাইল, কত টাকা চাই? নুসরাত, আহান, ইরহাম আর মম একসাথে বলল, 10 লাখ টাকা। জাইন বলল, টাকা কি গাছে ধরে? 20 লাখ দেব। 20 লাখের মতো চেহারা তোমাদের? নুসরাত ঝাঁঝিয়ে উঠল। তেতো কণ্ঠে কিছু বলতে নেবে ইরহাম বলল, ভাই, আমরা অনেকজন, আর আপনার ব্রাইডকেও দেখতে হবে। আকাশের চাঁদ নিয়ে যাবেন আর কিছু খরচ করবেন না, তা কি করে হয়? জাইন সরাসরি বলল, এমন হলে 1 টাকাও দেব না। লিপি বেগম এসে দাঁড়ালেন তার পাশে। তীক্ষ্ণ সুরে জানতে চাইলেন, কি বলছে ওরা? জাইন নম্র কণ্ঠে বলল, 10 চাচ্ছে। লিপি বেগম গলায় জোর ঢেলে বললেন, ওরা 10 চাচ্ছে, তুই 20 দিয়ে দে। তোর টাকার কি অভাব? মেয়েও তো দেখতে হবে আমাদের।
লিপি বেগমের কথায় উচ্চস্বরে চিৎকার করে উঠল সবাই। নুসরাত চোখ উল্টিয়ে চেয়ে আছে জাইনের দিকে। জাইন বলে উঠল, বাড়িতে গিয়ে চেক দিয়ে দেব। সবাই জিদ্দি সুরে বলল, আমাদের এখনই চাই। সবার জিদের কাছে হেরে হেলাল সাহেব আর শোয়েব সাহেব মিলে নিজেরা কিছু টাকা দিলেন। পরে টাকা দেবেন বলে আশ্বাস দিয়ে রাখলেন। কনভেনশন হলের ভেতর প্রথমে জাইনদের এন্ট্রি হলো, এরপর ব্রাইডের। ব্রাইডের সময় আলোটা সামান্য কমিয়ে দেওয়া হলো। শব্দ করে খুলে গেল দরজা। সেখান থেকে থুতুনি পর্যন্ত ঘোমটা টানা ইসরাত বের হয়ে আসলো। এসে দাঁড়ালো সুন্দর করে সাজানো জায়গায়, যেখান দিয়ে তার এন্ট্রি হবে সেখানে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, ওঞ্চি ওঞ্চি দিওয়ানি। ইসরাতের হাত চেপে ধরে রেখেছে নুসরাত। তার পেছনের কাপড় সামলাচ্ছে ইরহাম, মম, সুরভি। কিছু দূর হেঁটে যেতেই এসে বাপ চাচা সবাই তার পাশে দাঁড়ালো। নুসরাত ইসরাতের হাতের ভার হস্তান্তর করল নাসির সাহেবের হাতে। পুরো পরিবারের পুরুষেরা সবাই বুকে আড়াআড়ি হাত বেঁধে তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আরশ জাইনের পাশে দাঁড়ানো অবস্থায় বলে উঠল, মনে হচ্ছে পলিটিক্স করতে যাচ্ছেন ওনারা। এমনভাবে দাঁড়ানোর মানে কি? জাইন নিজেও অদ্ভুতভাবে চেয়ে আছে সবার দিকে। তাদের কথা বলার ভেতর আবার আলো নিভে গেল। অন্ধকার হয়ে গেল পুরো কনভেনশন হল। এর মধ্যে মৌলভী সাহেব এসে হাজির হলেন সেখানে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ঠিক করা হলো কনভেনশন হলের ভেতর আক্ত করানো হবে। স্টেজের চারপাশে থাকা ক্লাসি চেয়ারে বসে আছেন আত্মীয় স্বজন। ইসরাতকে এনে জাইনের পাশে বসানো হলো না, জাইনের বিপরীত পাশে বসানো হলো। মাঝখানে ফুল দিয়ে সাজানো ছিল, এক পাশে জাইন, অপর পাশে ইসরাত। জাইনের কাছে অদ্ভুত ঠেকল ইসরাতকে। ফুলের আড়াল থেকে দেখে মনে হলো একটু বেশি মোটা আজ ইসরাতকে দেখাচ্ছে। ইসরাত তো এত স্বাস্থ্যবান না। পরপর মনে হলো হতে পারে মোটা কাপড় পরায় এমনটা দেখাচ্ছে। কিন্তু নিজের চিন্তা একপাশে ফেলে সে নড়ে চড়ে বসল। মৌলভী সাহেবের হাতে মাইক, জাইনের পাশে মাইক হাতে আরশ দাঁড়িয়ে, আর ইসরাতের পাশে মম। আহান, ইরহাম, নুসরাত তিনটাই উধাও। আশেপাশে কোথাও তারা নেই। এটা দেখেও জাইনের কাছে সন্দেহজনক লাগলো। ইসরাতকে রেখে তো তিন মাথা উধাও হওয়ার কথা না, তাহলে এরা উধাও হলো কেন? মৌলভী সাহেব একে একে সব জিজ্ঞেস করা শেষে বলে উঠলেন, এই বিয়েতে রাজি থাকলে কবুল বলো মা। ইসরাত নিজের মুখের সামনে মাইক নিয়ে ধরতেই শব্দ হলো, কবুল কবুল কবুল। জাইনকে বলতেই সে তাড়া চোখে ইসরাতের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কবুল। পরপর উঠে দাঁড়ালো নিজের জায়গা থেকে। সন্দেহজনক দৃষ্টি সামনের দিকে স্থির রেখে সামনে থাকা ফুলের আবরণগুলো সরালো। সবাই যখন আলহামদুলিল্লাহ বলার প্রস্তুতি নিচ্ছিল, তখন সামনে থেকে জাইনের বিকট শব্দের চিৎকার ভেসে আসলো, আমার বউ কোথায়? আলহামদুলিল্লাহ বলতে ভুলে গিয়ে সবাই জাইনের পানে চাইলেন। দেখলেন জাইনের সাথে গুলুমুলু দেখতে একটা মেয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, মুখে অস্বস্তিজনক হাসি। সবাই বিস্মিত বিমূর্ত নয়নে চেয়ে থেকে একই সুরে বললেন, আমার বউ কই? আর এই বা কে? কনভেনশন হল জুড়ে রব পড়ে গেল, বউ কোথায়, বউ কোথায়। কিন্তু বউকে কেউ কোথাও খুঁজে পেল না।